বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আপা তোমাদেরকে কিছুদিন পূর্বে খতিয়ান সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দিয়েছিলাম। প্রায়োগিক কোনো বিষয়ে আলোচনা তখন করিনি। আমাদের প্রায়োগিক যে দুটো বিষয় আছে খতিয়ানের, একটি টিছক, একটি চলমাঞ্চির। এখন আপা লেনদেনগুলিকে কিভাবে ধারাবাহিকভাবে সাজিয়ে আমরা খতিয়ানে প্রয়োগ করতে পারি সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা প্রায়োগিক জিনিসটা লক্ষ্য করো যে আমরা একজন ব্যবসায়ী, জনাব শিহাব একজন ব্যবসায়ী, জুলাই 18 তার ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনগুলি নিম্নরূপ। জুলাই 1 নগদে তিনি ক্রয় করলেন 25,000 টাকা। 10 তারিখে জুলাইয়ে নগদে বিক্রয় করলেন। এটা তোমাদেরকে একটা উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি। 10 তারিখে বিক্রয় করলেন 50,000 টাকা। 15 তারিখ ব্যাংকে জমা দিলেন 10,000 টাকা এবং 30 তারিখে বেতন পরিশোধ করলেন 5,000 টাকা। এটা তার ব্যবসা প্রতিষ্ঠানের একটা লেনদেন জুলাই মাসের 18 তারিখে, জুলাই 18। এখন এই লেনদেনগুলোকে আমরা খতিয়ানে যখন নেব, আমাদের খতিয়ান করতে জাবেদা করার কথা উল্লেখ না থাকলে জাবেদার প্রয়োজন নেই, তবে খসড়া জাবেদা করে খতিয়ান করলে তোমাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ জাবেদা যেভাবে আমরা প্রয়োগ করি সেভাবে না, একটু খসড়া আমাদের খতিয়ানের ঘরগুলো বের করা এবং খতিয়ান করার সুবিধার্থে আমরা এই খসড়া জাবেদাটা করব। খসড়া জাবেদা কিরকম? যেমন ক্রয় করেছি নগদে 1 তারিখ, তো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর 10 তারিখে আমি করলাম নগদে বিক্রয়, তাইলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কোন খাত থেকে পেলাম? বিক্রয় থেকে আমি 50,000 টাকা পেয়েছি। তারপরে ব্যাংকে 15 তারিখ আমি জমা দিলাম 10,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবং 30 তারিখে আমি 30 জুলাইতে কর্মচারীকে বেতন প্রদান করলাম 5,000 টাকা। সেটা হচ্ছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তুমি এখানে বেতন হিসাবে লিখতে পারো, আবার কর্মচারীর বেতন হিসাবও দিতে পারো, এরকম। এখন আমরা খতিয়ান করতে আমরা জানি ভিন্ন শিরোনাম ভিত্তিক। শিরোনামে বিভাজন হয়ে যায়। প্রথম যে আমি তোমাদেরকে খতিয়ানের প্রাথমিক ধারণাটা, বইটা নাও, বইটা নিলে পড়লেই তোমরা দেখবা যে পেয়ে যাবা। তাইলে আমরা এখানে প্রথমে কি হিসাব পাইছি? ক্রয় হিসাব। দ্বিতীয়ত পেয়েছি নগদান হিসাব, এবং এরপরও আবার নগদ বিক্রয় খাতে আমরা পেয়েছি। আমরা ঘরগুলি কিভাবে বের করব দেখো। ক্রয় হিসাবে একটা ঘর, নগদান একটা ঘর, নগদান আবার নগদানের মাঝে যাবে, বিক্রয় হিসাব একটা, তাইলে 3টা, ব্যাংক হিসাবে একটা 4টা, নগদান নগদানে চলে যাবে, বেতন একটা 5টা। এখন আমরা ধারাবাহিকভাবে এই হিসাবগুলি করব। টি ছকে করতেছি। টি ছক বলা হয় টি এর মতো বলে, ডেবিট দিকে 4টা ঘর, ক্রেডিট দিকে 4টা ঘর। তাইলে ক্রয় হিসাবে প্রথমে আসবে আমাদের ক্রয় হিসাব। ক্রয় হিসাব আমরা হেডিং এ লিখব জনাব শিহাবের খতিয়ান টি ছকে ক্রয় হিসাব, এবং তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা। খতিয়ানে জাবেদা পৃষ্ঠা আর জাবেদাতে খতিয়ান পৃষ্ঠা। লক্ষ্য করবা তোমরা এগুলি। বই নাও, বই হাতে নিয়ে দেখো, বইটা বের করো এবং খতিয়ান চ্যাপ্টারে যাও এবং দেখো, মিলিয়ে নাও। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তো ক্রেডিট দিকেও তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। এখন আমরা ক্রয় হিসাব করব। হেডিংটা দিব ক্রয় হিসাব, এবং খাতটা কি, কিভাবে ক্রয় করেছি? নগদ টাকায়। আমরা খাতটা দিব নগদান হিসাব। আমাদের খতিয়ানে সমতা ভিত্তিক ব্যালেন্সিং যেটাকে বলে। তাইলে আমরা ক্রয় একবার করেছি নগদের টাকায়, তাইলে নগদটা কোথায় আছে? ডেবিট দিকে, ডেবিটটা ডেবিট দিকে বসবে। এখন সমতা রক্ষা করার ক্ষেত্রে জুলাই 31 তারিখে ব্যালেন্স সিডি করে আমরা, ব্যালেন্স সিডি বলতে ক্যারিড ডাউন মানে সম্মুখীনিত, সিডি সিএফ ক্যারিড ফরওয়ার্ড, তারপর বিডি বিএফ, এগুলি তোমরা বইয়ে দেখবা, বইয়ে দেখে নিবা। তাইলে এখন দেখো যে আমরা নগদান হিসাব ডেবিট দিকে পেয়েছি 25,000। এখন আমাদের ক্রেডিটে নাই, মানে ফেরত নাই। আমরা এখন জুলাই 31 তারিখ ব্যালেন্স সিডি 25,000, দুই দিকে সমতা। আবার পরবর্তী 1 তারিখ, অগাস্টের 1 তারিখে আমরা এটা ব্যালেন্স বিটি করে ডেবিটটা ডেবিট দিকে নিয়ে আসবো। গেল আমাদের ক্রয় হিসাবটা।
তোমাদের যদি সমস্যা থাকে আমাদেরকে ফোন করে জানিও, এবং বই খেয়াল করবা, তাইলে দেখবা যে খুব দ্রুত তোমরা বুঝে যাবা। এই পুরোটা ছক আমি করে নিয়েছি, 5টা ঘর এসছে খতিয়ানে, 5টা করে দিয়েছি। এই কারণে তোমাদের বোঝার সুবিধার্থে এক একটা ঘরের হিসাবের জন্য এক একটা ঘর হবে। যেমন ক্রয়ের একটা, নগদান একটা, আমরা বিক্রয় পেয়েছি একটা, ব্যাংক পেয়েছি এবং বেতন হিসাব পেয়েছি। এখন নগদান হিসাব করতে তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা যে তোমাদের লেনদেনে কটা নগদান আছে, নগদে কয়টা ক্রয় বিক্রয় বা কোথায় দিয়েছো। নগদে ক্রয় করেছো, তোমার ক্রয়টা কোন দিকে, নগদে ক্রয় করেছো ক্রেডিট দিকে আছে, দেখো নগদান হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিটে 25,000 টাকা পেয়েছো। 10 তারিখে বিক্রয় করেছো 50,000 টাকা, নগদান কোন দিকে আছে, ডেবিট দিকে। আমরা হেডিং দিয়েছি নগদান হিসাব, বিক্রয় 50,000, এই বিক্রয়টা কোন দিকে, ডেবিট দিকে। এই যে নগদান ডেবিট আছে কোন খাতে, বিক্রয় খাতে। আমরা বিক্রয় খাতে 50,000 টাকা পেয়েছি, কিভাবে, নগদ টাকায়। নগদান হিসাব সবগুলি নগদের লেনদেনগুলি নগদান হিসাবে আসবে। এরপরে দেখো 15 তারিখ ব্যাংকে জমা দিয়েছি 10,000 টাকা, নগদানটা কোন দিকে, ক্রেডিট দিকে। এই যে ব্যাংকের ক্রেডিট দিকে 10,000। তারপরে বেতন, কর্মচারীকে বেতন প্রদান করেছি 5,000 টাকা, বা বেতনটা কোন দিকে আছে, ক্রেডিট দিকে। এই ক্রেডিট দিকে বেতন হিসাব। তাইলে আমরা এখন ডেবিটে পেয়েছি বিক্রয় করে 50,000, এখন ক্রয় করেছি 25,000, ব্যাংকে জমা দিয়েছি 10,000, কর্মচারীকে 5,000। আমাদের টোটাল এখানে কত টাকা, 25, 10, 35 আর 5 40। তো বিক্রয় আছে 50। আমরা সমতা রক্ষার ভিত্তিতে এই 50 থেকে 40 বিয়োগ দিলে কত, 10। আমার ব্যালেন্স সিডি 10, ডেবিট উদ্ধৃত, এটা ব্যালেন্স সিডি। তাইলে ব্যালেন্স সিডি 10, তাইলে দুই দিকে সমান হলো। আবার এই 10,000 টাকা ডেবিটেড, ডেবিট দিকে আগস্টের 1 তারিখ ব্যালেন্স বিডি করে নিয়ে আসবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই নগদান হিসাবটা যখন বুঝে যাবা, মানে প্রত্যেকটা ক্রেডিটের থেকে আমার ডেবিটটা বিয়োগ হবে। আরেকটা জিনিস লক্ষ্য করবা, নগদান হিসাব কখনোই ক্রেডিট ব্যালেন্স উদ্বৃত্ত দেখাবে না, অর্থাৎ ক্রেডিট দিক বড় না, ডেবিট দিকেই হবে। কোনো ব্যবসা প্রতিষ্ঠান লসে না, বা ধারে বা চুরি করে চালায় না, সে নগদ টাকার ভিত্তিতে। তাই নগদান হিসাব করতে যেয়ে দেখবা প্রত্যেক ক্ষেত্রেই নগদানের ডেবিট উদ্বৃত্ত হবে, এই কথাটা মনে রাখবা। এবার আসো বিক্রয় হিসাবে। বিক্রয় হিসাব, বিক্রয় আমরা কোন দিকে আছে, দেখো 10 তারিখে বিক্রয় হিসাব ক্রেডিট দিকে। এই ক্রেডিট দিকে নগদে বিক্রয় করেছি 50,000, ব্যালেন্স সিডি করি। বিক্রয়ের মাঝে কোনো ফেরত আসে নাই বা কোনো কিছু আসে নাই, আমরা ব্যালেন্স সিডি করেছি, আবার ব্যালেন্স বিডি করে সমতা রক্ষা করেছি। ব্যাংক হিসাব, ব্যাংকে জমা দিয়েছি নগদ টাকা 10,000, তাইলে কোন দিকে আছে ব্যাংকে, ব্যাংক হিসাব, নগদান হিসাব কোন দিকে, দেখো নগদান হিসাব আছে ব্যাংকে। আমরা ব্যাংক হিসাবে নগদান এই 10,000 জমা দিয়েছি, ব্যালেন্স সিডি করে করেছি, আবার ক্রেডিট দিকে নিয়েছি। ঠিক তদ্রূপ বেতন হিসাবেও দেখো আমরা বেতন হিসাব করেছি, বেতন জমা দিয়েছি 5,000 টাকা। এই যে দেখো বেতন কোন দিকে আছে, ডেবিট দিকে। ব্যাংকের কোন দিকে, ডেবিট দিকে, ডেবিট দিকে বসবে, ব্যালেন্স সিডি করে ক্রেডিট দিকে। এখন আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার গাণিতিক শুদ্ধতা, তোমার অঙ্কটা হলো কিনা তুমি লক্ষ্য করো। এখানে আপা একটু দেখায় দিছি, দেখো ডেবিট জের আমার কোন দিকে আছে, ডেবিট জের আছে এই ক্রয় হিসাবে 25,000, ব্যাংক হিসাবে আছে, দেখো ব্যাংক হিসাবে আছে 10,000, তারপরে এই বিক্রয় হিসাবে আছে 10,000, ব্যাংক হিসাবে বিক্রয় হিসাবে এদিকে দেখো 50,000, এটা সরি এটা দেখো দুঃখিত আমি, এই ব্যাংক নগদান হিসাবে 10,000, এরপরে ব্যাংক হিসাবে 10,000, কর্মচারী বেতন 5,000, এ আমার গেল এখানে 50,000। দেখো মিলিয়ে দেখো 25,000, 10,000, 35, আর 10-এ 45 আর 5-এ 50, আবার ক্রেডিট 0 50। বিক্রয়ে দেখেছো দুধ সাইড যখন তোমার সমতা এসে যাবে তখনই ভাববা যে তোমার অঙ্কটা সম্পূর্ণ নির্ভুল। এইটা টিছকের ব্যাপার।
তোমাদের যদি কোনো ঘাটতি থাকে আপাকে নক করবা, আপা অবশ্যই তোমাদেরকে এটা বুঝিয়ে দেব। এই টিচকটা একটু জটিলতা, ওই ব্যালেন্স সিডি বিডি করতে হয়, কিন্তু চলমান জেরে চলো আমরা চলমান জের দেখবো। টিচকে ব্যালেন্স সিডি বিডি করতে হয়, চলমান জেরে তা করতে হয় না। প্রতিদিনের জেরটা আমরা প্রতিদিনই টেনে নিতে পারি। প্রিয় ছাত্ররা, আমরা এতক্ষণ টিচকে এই খতিয়ানটা দেখেছি। এখন আমরা সেই জনাব শিহাবের অঙ্কটাই আবার চলমান জেরে দেখবো। এই পদ্ধতিটা তোমরা দেখো, তোমাদের কাছে এই পদ্ধতিটা সহজ এবং গ্রহণযোগ্য এবং তোমাদের খুব প্রিয় পদ্ধতি হবে, কারণ এটাতে ওই ব্যালেন্স সিডিবিডি এই ধরনের ঝামেলাগুলি তোমাদেরকে পোহাতে হবে না। এটা সরাসরি তোমরা উদ্বৃত্ত টেনে যেতে পারবা। তাইলে ওই যে খসড়া জাবেদাটা আবার একটু লক্ষ্য করো, ওইখান থেকে আমরা ঠিক ওই ধারাবাহিকভাবে ক্রয় হিসাব, নগদান হিসাব, বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাবে চলে এসছে। এখানে ক্রয় হিসাবটা ওই যে আমরা পেয়েছিলাম, ক্রয় হিসাব কিভাবে করেছি নগদে, ক্রয় হিসাব ডেবিট। ওই যে দেখো এখানে ডেবিট দিকে আছে, আবার উদ্বৃত্ত মানে জেরটা সে দিনের শেষে আবার ওই উদ্বৃত্ততে চলে গেছে ক্রেডিট জেরে, ডেবিট জেরে চলে গেছে 25,000। তাহলে ক্রয় হিসাবটা দেখো, ক্রয় করেছি নগদে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাই ডেবিট দিকে আছে, ডেবিটে চলে গেছে। টিচকে তোমরা এই ক্রেডিট দিকে ব্যালেন্স সিডি করে নিয়ে আবার এটাকে পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি করেছিলাম। এখানে আর ওগুলি করতে হবে না, আমরা উদ্বৃত্ত পেয়ে গেছি ডেবিট দিকে। আসো এবার নগদান হিসাব দেখি। চলমান জেরের ছকটা খেয়াল করেছো তো তোমরা? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট জেরে এটা ডেবিট এবং ক্রেডিট। জের মানে যে উদ্বৃত্তটা আমরা নির্ণয় করি সেটা। আর হিসাবের কোড নাম্বার তোমরা বই লক্ষ্য করবা, বইটা খুলো, বইটাতে দেখো হিসাবের কোড নাম্বার। ছক হবে 7টা ঘর, 4টা ঘর হচ্ছে টাকার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর উদ্বৃত্ত তো জেরো ডেবিট এবং ক্রেডিট। আসলে নগদান হিসাবে, নগদান হিসাব, হিসাবের কোড নাম্বার দিবা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এগুলি বারবার পুনরাবৃত্তি করার দরকার নেই, তোমরা একটু বইটা লক্ষ্য করবা, তাইলেই দেখবা ঘরটা কিভাবে উঠছে। তো নগদান হিসাব, যতগুলি নগদের লেনদেন হবে নগদান হিসাবে আসবে। নগদান হিসাবে কোনো ধারের বা বাকির কোনো লেনদেন এখানে আসবে না। যতগুলো লেনদেন আমরা নগদে করব সেগুলি ধারাবাহিকভাবে নগদান হিসাবে আসবে। টিচকে খেয়াল করেছো? এবার চলমান জেরে দেখো, এটা তোমাদের সহজ লাগবে। ক্রয় করেছিলাম আমরা, ক্রয় হিসাবটা কি নগদে করেছি, নগদান হিসাব যেহেতু নগদের ঘরটা কোন দিকে ছিল, ক্রয়ে ক্রেডিট দিকে। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো ক্রয় হিসাব ক্রেডিট 25,000, উদ্বৃত্ত 25,000। তারপর 10 তারিখে আসো, 10 তারিখে বিক্রয় হিসাব, বিক্রয় করেছি নগদে, নগদান হিসাব ডেবিট দিকে ছিল, ডেবিটে আসছে 50,000। এখন এই জায়গাটা এসে তোমরা দেখো, আমরা এটা ক্রেডিটে 50,000, 50,000 থেকে 25,000 যখন চলে যায়, তাহলে তোমার হাতে কত আছে? তোমার গ্যাস বাক্সে ক্রেডিট ছিল 25,000, এখন নগদ পাইছো আরো 50,000। তাইলে তোমার এই 25,000 বাদ দিলে তোমার হাতে থাকবে দিনের শেষে 25,000। এই যে দেখো ডেবিট দিকে 25,000। এরপরে ব্যাংকে জমা দিছো, তার পরবর্তী তারিখ 15 তারিখে ব্যাংকে জমা দিছো 10,000 টাকা। তাহলে 25 থেকে 10 চলে গেলে কত থাকে? 15,000। এই জায়গায় এসে তোমাদের অনেক ভালো লাগবে যে প্রতিদিনেরটা প্রতিদিন আমরা শেষ করি, এখানে ব্যালেন্স সিডিবিডি করতে হবে না। এরপরে 30 তারিখে বেতন দিয়েছো কর্মচারীকে 5,000 টাকা। দেখো বেতন হিসাব এই 15,000 থেকে ব্যাংকে জমা দিয়েছো তুমি 15,000, এই 25 থেকে 10 চলে গেলে 15,000 ডেবিট। আবার এই 15 থেকে যখন বেতন দিয়েছ 5,000, তাইলে 10,000 টাকা। এখন তোমরা ওই টিচকেও দেখো তোমাদের উদ্বৃত্ত আছে ব্যালেন্স বিডি 10,000, মিলেছি কিনা এবার লক্ষ্য করে দেখো। 25 থেকে আমরা 25,000 প্রথম ক্রেডিট ছিল, আমরা ডেবিট আমার হাতে আছে 50,000 টাকা পেয়েছি 10 তারিখে। 25,000 বাদ দিলে আমার ডেবিট আছে, হাতে আছে 25,000।
আবার 25 থেকে আমি ব্যাংকে জমা দিয়েছি কত, ব্যাংকে দেখো কত জমা দিয়েছিলাম আমরা, 10,000 টাকা। 10,000 দিয়েছি। ক্রেডিট দিকে দেখো, এগুলি যেগুলি ক্রেডিট নগদান হিসাবে টিচকে, এগুলিও ক্রেডিট এদিকে। ডেবিট এই 25,000 থেকে 10,000 চলে গেছে, আমার হাতে আছে 15,000। আবার 15,000 থেকে বেতন ক্রেডিটে চলে গেছে, তোমার হাত থেকে চলে গেছে 5,000, তোমার হাতে আছে 10,000। ঠিক টিচকেও দেখবা 10,000 আছে। বুঝেছো কি না? না বুঝলে আবার আমাদেরকে জানিও, আমরা এটা চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ার করতে। তবে বই দেখবা এবং অনুশীলনীর সৃজনশীল অঙ্কগুলি করে নেবা। আমি হোমওয়ার্ক দেব, তোমরা করে নিও। বিক্রয় হিসাব, বিক্রয়টা আমরা কিভাবে করেছি? নগদে করেছি। বিক্রয় সব সময় দেখবা সর্বদা ক্রেডিট নির্দেশ করে, তাইলে নগদে বিক্রয় হিসাব ক্রেডিট দিকে, উদ্বৃত্ত ক্রেডিট দিকে। বুঝতে পেরেছো কিনা? এইটুকু পর্যন্ত ছাত্ররা আমাকে অবশ্যই তোমরা জানিও। তোমাদেরকে বলেছি যে সব শিক্ষক এখন বার্ষিকের পাঠ্যসূচি অনুযায়ী অনলাইনে ক্লাস দিচ্ছে এবং কুমিল্লা কেবল টিভিতেও ক্লাস হচ্ছে, তোমরা এগুলি লক্ষ্য করবা। এরপরে আসো আমাদের ব্যাংক হিসাব। ব্যাংকে আমরা নগদ টাকা দিয়েছি, এই যে নগদে দিয়েছে এবং ডেবিট উদ্বৃত্ত নগদ 10,000 টাকা নগদে দিয়েছি। তোমরা টিচকের সাথে এই চলমান যেটা মিলিয়ে দেখবা যে এগুলি ধারাবাহিকভাবে ডেবিটটা ওখানেও যে এইভাবে আছে, ওখানে জটিলতা হচ্ছে তোমাদের ব্যালেন্স ডিভিডি টানবা, এখানে দিনের শেষে উদ্বৃত্ত টেনে নিবা। বেতন হিসাব, বেতন আমরা কিভাবে দিয়েছি? নগদে দিয়েছি। তো বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতনের খাতে আমরা বেতন দিয়েছি, ডেবিট দিকে বেতন পেয়েছে, এটা কর্মচারীকে তার ডেবিট এবং আমাদের হাত থেকে চলে গেছে, এটা আমরা নগদানে দেখিয়েছি। মোটামুটি তোমাদেরকে এইভাবে আমরা খতিয়ানটা দেখালাম। এখন তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবা এবং আমরা চেষ্টা করব। আমি বারবারই বলেছি, ফোনে তোমাদের সমস্যাগুলি তুলে ধরলে আমি যতটুকু সম্ভব আমি তোমাদের সমাধানের চেষ্টা করব। আর তোমরা বইয়ের সৃজনশীল অঙ্কগুলি এবং উদাহরণে যে আমাদের অঙ্কগুলি করে দেয়া আছে, প্রত্যেকটা খাত এবং যে অঙ্কগুলি লক্ষ্য করবা, কারণ সময় একটা সময় পাল্টাবে, তোমাদেরকে আবার বিদ্যালয়ে ফিরতে হবে। তোমাদের এই ঘাটতিগুলি তোমাদেরকে তখন অনেক জটিলতার সম্মুখীন হতে হবে। সেই যাতে না হয়, বাসায় তোমরা অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবা, বসে থাকবা না। এটা বৈশ্বিক একটা মহামারী চলছে, একটা সময় এটা সমাধান হবে, আল্লাহ তাআলা করে দেবেন, তোমাদের স্বাভাবিকভাবে ফিরে উঠতে হবে। কিন্তু এই ঘাটতিগুলি যদি রেখে দাও, তোমরা প্রচেষ্টা না করো, আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেহেতু বিদ্যালয়ে আসতে পারতেছি না, অনলাইনে যেভাবে পারতেছি দিচ্ছেন শিক্ষকরা, তোমরা সেভাবে করে নিবা। আর অনুশীলনের অঙ্কগুলি অবশ্যই করবা। একটা সময় আমরা কিন্তু এগুলি আবার দেখবো তোমাদের। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো।